আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার ফিরে আসলাম। গত ক্লাসে আমাদের কন্ট্রাসেপটিভসের প্রথম ক্লাসটা শুরু করেছিলাম। সেখানে আমরা কন্ট্রাসেপটিভসের ক্লাসিফিকেশন এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা ছিল সেটা আমরা ডিসকাস করেছিলাম। আজকে এর কন্টিনিউশন শুরু করছি। একজন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের জন্য আমরা কিভাবে পেশেন্ট সিলেকশন করব, দ্যাট মিনস সিলেকশন ক্রাইটেরিয়া। কারণ আমাদের কাছে যখন পেশেন্ট আসবে, আমরা এর আগের দিন যে পড়েছি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের যে কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, কিছু হ্যাজার্ড আছে, তাহলে এই কন্ট্রা ইন্ডিকেশন যাদের আছে তাদেরকে আমরা দিতে পারবো না। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পেশেন্ট সিলেকশনের সময় অবশ্যই এটা মনে রাখবো যে who are not capable for taking combined oral contraceptive pill, মেইনলি স্ট্রোজেনের জন্য অথবা প্রোজেস্টেরনের জন্য যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা কিভাবে সিলেকশন করব? তাহলে সিলেকশনের জন্য প্রথম শর্তই হচ্ছে যে আমাকে থরো হিস্ট্রি নিতে হবে, ফুল হিস্ট্রি নিতে হবে। একটা পেশেন্টের থরোলি এক্সামিনেশন করতে হবে, সাম ইনভেস্টিগেশন করতে হবে। ফুল হিস্ট্রি নেওয়ার সময় আমরা কি করব, এমফেসিস দিব যে যেগুলো কন্ট্রাইন্ডিকেশন ছিল, লাইক হেডেক, মাইগ্রেন, এক্সেসিভ ওয়েট গেইন, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, এনি হাইপারটেনশন বা এনি লিভার ডিজিজ, প্রেগনেন্সি, ল্যাকটেশন, এগুলো আমরা ফুল হিস্ট্রিগুলো নিব। তার প্রিভিয়াস মেনস্ট্রুয়াল সাইকেল কীরকম ছিল, ইরেগুলার কোনো ভ্যাজাইনাল ব্লিডিং আছে কিনা সেই জিনিসগুলো আমরা খেয়াল করব, আদার কোনো কার্সিনোমা আছে কিনা, কোনো থ্রম্বোটিক ডিজিজ আছে কিনা। ঠিক আছে, নেক্সট আমরা এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন থেকে শুরু করব, অ্যাজ এ হোল জেনারেল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন। তবে এমফেসিস দেব পেশেন্টের ওয়েট কেমন, ব্লাড প্রেশার কেমন, এগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, কোনো ব্রেস্টের নোডিউল আছে কিনা সেটাও এক্সামিন করে দেখতে হবে। অ্যান্ড টু বি ডান পেলভিক এক্সামিনেশন টু এক্সক্লুড এনি সার্ভাইকেল প্যাথোলজি। এছাড়াও সার্ভাইকেল প্যাথোলজি আমরা এক্সক্লুড করার জন্য সার্ভাইকেল সাইটোলজি করতে পারি, এবং অবশ্যই প্রেগনেন্সি তো এক্সক্লুড করেই নিতে হবে আমাদের একটা পেশেন্টকে কন্ট্রাসেপটিভস শুরু করার আগে। নেক্সট আসি আমরা হাউ টু প্রেসক্রাইব এ কম্বাইন্ড পিল। কিভাবে করব, পেশেন্টকে আমি কি বলবো, কিভাবে শুরু করবে, সে কিছু জানে না। আমাদের একটা কোশ্চেনও চলে আসে, যেটা যে নিউলি ম্যারিড কাপল কেম টু ইউ ফর কাউন্সেলিং অফ কন্ট্রাসেপটিভস, যে তাকে আমরা কি ধরনের কন্ট্রাসেপটিভস দিব, তার জন্য কোনটা সুইটেবল হবে, প্লাস সে এই কন্ট্রাসেপটিভসটা কিভাবে মেনটেন করবে, কবে সে উইথড্র করবে, হ্যাঁ, কখন তার হ্যাজার্ড, কখন সে আবার নেক্সট প্রেগনেন্সি নিতে চায়, এই জিনিসগুলি টোটালি আমাদের কাউন্সেলিং করতে হবে। সো আমরা কিভাবে প্রেসক্রাইব করব, তাহলে যে ফার্স্ট স্টার্টিং করবে যে পেশেন্ট কন্ট্রাসেপটিভস, ওরাল কন্ট্রাসেপটিভস, তাকে আমি স্টার্ট করব কি ফার্স্ট ডে অফ দ্য সাইকেল থেকে তার প্যাক শুরু হবে। তার আগে আমি একটু বলে নিচ্ছি যে আসলে প্যাক দুই রকমের আছে, একটা 21 ডেজ প্যাক, একটা 28 ডেজ প্যাক। 21 ডেজ প্যাক সেখানে সবগুলোই তোমার হরমোন কন্টেনিং পিল, আর যেখানে 28 ডেজ প্যাক সেখানে 7টা ডামি পিল থাকে। 21টা ট্যাবলেটের পরে, হোয়াইট ট্যাবলেটের পরে 7টা রেড কালারের ট্যাবলেট থাকে, সেগুলোকে আমরা ডামি পিল বলছি, দ্যাট ইজ আয়রন কন্টেনিং পিল। এগুলো যদি 21টা ট্যাবলেটের পিল পাতা হয়, প্যাক হয়, তাহলে পেশেন্ট 3 উইকস অন 1 উইক অফ, এভাবে করে সে প্যাক কন্টিনিউ করবে। আর যদি 28 ট্যাবলেটের প্যাক সে নিয়ে থাকে, তাহলে উইদাউট ব্রেকিং কন্টিনিউশন হবে। এবার আসি তাহলে কিভাবে, আমি বলেছিলাম যে ডে 1 থেকে শুরু করবে। তাহলে যদি আমরা 21 ট্যাবলেটের প্যাক দিয়ে শুরু করি, তাহলে সাইকেলের ডে 1 থেকে শুরু করে কন্টিনিউয়াস সে এভরি ডে একটি সেম টাইমে সে প্রতিদিন ইনটেক করবে আপ টু 21 ডেজ, দেন 7 ডেজ ব্রেক, অ্যান্ড নেক্সট ফ্রম 8th ডে থেকে সে আবার নেক্সট প্যাক শুরু করবে। ওকে,
তাহলে কি হলো যে আমাদের 3 উইকস অন অ্যান্ড 1 উইক অফ। যদি কখনো কখনো ডে 1 থেকে শুরু নাও করতে পারে প্যাক, তাহলে ক্যান বি স্টার্ট আপ টু ডে 5 পর্যন্ত সে পিল স্টার্ট করতে পারবে এলএমপির। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভাইস করা উচিত নেক্সট 7 ডেজ সে অ্যানাদার ব্যাকআপ মেথড ইউজ করবে। যদি একটা পেশেন্টের হচ্ছে কি কোনো অ্যাবর্শনের হিস্ট্রি নিয়ে আসে, যে গতকালকেই তার অ্যাবর্শন হয়েছে বা আজকেই তার অ্যাবর্শন হয়েছে, তাহলে সে অ্যাবর্শনের পরদিন থেকেই সে পিল শুরু করা উচিত। এছাড়া যদি চাইল্ড বিয়ারিং এর পরে, যে আফটার ডেলিভারি আমরা পোস্টনেটালে কবে অ্যাডভাইস করব, পেশেন্ট যদি হচ্ছে গিয়ে নন ল্যাকটেটিং হয়, সে যদি ব্রেস্ট মিল্ক না করায়, তাহলে হচ্ছে ব্রেস্ট ফিডিং, তাহলে হচ্ছে ইট শুড বি স্টার্টেড আফটার 3 উইকস। অ্যান্ড ল্যাকটেটিক ওমেন শি ক্যান বি উইথহেল্ড ফর 6 মান্থ। ওকে, তাহলে এই 6 মান্থ আমরা কিভাবে কন্ট্রাসেপশন ইউজ করবে, এর আগেই আমরা ল্যাব মেথড যখন পড়েছি তখন কিন্তু কিছুটা ধারণা দিয়েছি। নাও মিসড পিল ম্যানেজমেন্ট। যে কোনো সময় পেশেন্ট কি করে, যে এই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করার সময় সে অকেশনালি পিল মিস করে ফেলে। তখন আমাদের কাছে বা তোমাদের কাছে আবার পেশেন্টের হচ্ছে গিয়ে কোয়ারি থাকবে যে পিল মিস হলে আমরা কি করব। তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট আমাকে আবার হিস্ট্রি নিতে হবে যে আসলে তার এখন যে সাইকেলের কোন পর্যায়ে সে আছে, ফার্স্ট হাফে অর সেকেন্ড হাফে। দ্যাট মিনস যে হচ্ছে গিয়ে প্রথম 7 দিন যে পিল ইনটেকের ফার্স্ট 7 ডেজের মধ্যে যদি হয়, তাহলে আমরা একরকমভাবে ম্যানেজ করব, যদি লাস্ট 7 ডেজে হয় তাহলে অন্যভাবে। এবং কয়টা পিল সে মিস করেছে তার উপরও ডিপেন্ড করবে। যদি সে পিল একটা মিস করে থাকে যে কোনো সময় হোক, তাহলে জাস্ট অ্যানাদার পিল সে সেম টাইমে নিবে, এবং যে পিলটা সে মিস করেছে অ্যাট ওয়ান্স সেই পিলটা সে নিয়ে নিবে। লাইক লাস্ট নাইটে সে পিল মিস করেছে, আর আজকে সে তার এখন মনে হলো যে আমি পিলটা মিস করেছি, তাহলে সে এখনই পিলটা ইনটেক করে নিবে। বাট অ্যাজ ইউজুয়ালি আজকের নাইটের পিলটা সে সেম টাইমে ইনটেক করে নিবে। এরপরে আসলাম যে আমাদের হচ্ছে গিয়ে 2 পিল মিস করেছে, লাস্ট 2 নাইট সে পিল মিস করেছে, আজকে সে এখন কি করবে? তাহলে হচ্ছে গিয়ে আজকে সে তার সেম পিল সে নিয়ে নিবে, এবং আগামীকালকে ও সেম পিল নিয়ে নিবে। কিন্তু এই 2 দিন তাকে 2টো করে পিল খেতে হবে, যে লাস্ট 2 দিন যে সে মিস করেছিল সেই 2টো পিল তার ইনটেক হয়ে যাবে। আজকে 2টো নিবে, পরের দিন 2টো হবে, তাহলে 2টো মিস পিলের হিসাব আমাদের মিলে গেল। এবং এটা তখনই হবে যদি উইদিন ফার্স্ট 7 ডেজ হয়। এই ঘটনাটা যদি লাস্ট 7 ডেজে হয়, তাহলে কিন্তু আর আমরা এই কথা বলতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে কি করবে, লাস্ট 7 ডেজের মধ্যে যদি 2টো পিল মিস করে যায়, তাহলে অবশ্যই এই পেশেন্ট এই প্যাকটাকে থ্রো আউট করে নেক্সট প্যাক থেকে তার শুরু করবে, এবং নেক্সট 7 ডেজ সে অ্যানাদার ব্যাকআপ মেথড নেবে। ঠিক আছে? এছাড়া এনি টাইম অফ দ্য সাইকেল যদি মোর দ্যান 2 পিল মিস করে কেউ, তাহলে অবশ্যই সে নেক্সট 7 ডেজ ব্যাকআপ মেথড নেবে, এবং তার সেই প্যাকটাকে ডিসকন্টিনিউ করে উইদাউট এনি ব্রেকিং নতুন প্যাক শুরু করবে। এবং সেই সাথে খেয়াল করতে হবে যে তার নেক্সট সাইকেল ঠিকমতো হচ্ছে কিনা। যদি সে মিস পিরিয়ড হয়ে যায়, তাহলে সে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করবে, আদারওয়াইজ সে আমরা প্রথম থেকে যেই নিয়মে পিল ইনটেক করার কথা বলেছি একইভাবে সে পিল কন্টিনিউ করে যাবে। ওকে, নেক্সট আসছি যে এই পিল ইউজ করতে গেলে আমাদের হচ্ছে কি কিছু ডেঞ্জার আসতে পারে, কিছু কমপ্লিকেশন আসতে পারে, হ্যাজার্ড আসতে পারে। তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? তাহলে অবশ্যই একজন পিল ইউজারকে রেগুলার ফলো আপ চেক আপে থাকতে হবে। ফার্স্ট 3 মান্থে সে একটা চেক আপ নিতে আসবে, দেন 6 মান্থ, অ্যান্ড দেন ইয়ারলি ফলো আপ করলেই এনাফ। এবং এভরি ফলো আপে আমরা ফার্স্ট পেশেন্ট সিলেকশনের সময় যেভাবে করে হিস্ট্রি এবং এক্সামিনেশন করেছিলাম, যে ইনভেস্টিগেশনগুলো করেছিলাম, সেগুলো আমরা আবার রিপিট করে দেখতে পারি যে কোনো তার কমপ্লিকেশন অ্যারাইজ করেছে কি না। ওকে, এবং পেশেন্ট কতদিন পর্যন্ত পিল ইউজ করবে, তাহলে এটাও একটা কোশ্চেন, কতদিন পর্যন্ত, হাউ লং শি ক্যান বি কন্টিনিউড হার পিল।
পেশেন্ট যদি নন স্মোকার হয়, যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ না থাকে, তাহলে শি মে কন্টিনিউ হার পিল আনটিল হার এজ অফ 50 ইয়ার্স বাট উইথ কেয়ারফুল মনিটরিং। ঠিক আছে? আর যদি কেউ বার্থ স্পেসিংয়ের জন্য হচ্ছে কি পিল ইউজ করতে চায়, তাহলে সে বার্থ স্পেসিংয়ের জন্য 3 to 5 ইয়ার্স ইন্টারভেলে সে আবার নেক্সট প্রেগনেন্সির জন্য পিল উইথড্র করতে পারে। সো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর উইথড্রয়াল অফ দ্য পিল? তাহলে কি ইন্ডিকেশন ফর উইথড্রয়াল কি হয়? অবশ্যই যদি কোনো পেশেন্ট প্রেগনেন্সি ডিজায়ার করে, তাহলে সে তখনই পিল উইথড্র করে নেবে। ওকে, এছাড়া যদি আমরা যেই কমপ্লিকেশনগুলোর কথা বলবো, সেই কমপ্লিকেশনগুলোর এনি ওয়ান যদি চলে আসে, বা যদি পেশেন্ট নন কমপ্লায়েন্স হয় বা না পারছে, তার যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট আসছে, তাহলে সে পিল উইথড্র করতে পারে। লাইক কি? যেমন সিভিয়ার মাইগ্রেন অ্যাটাক হয়, ভিজুয়াল অর স্পিচ ডিস্টারবেন্স হচ্ছে, সাডেন চেস্ট পেইন হয়, আনএক্সপ্লেন ফেইন্টিং অ্যাটাক হয়, ইরেগুলার পিপি ব্লিডিং হচ্ছে, সিভিয়ারলি ডিপ্রেশনে চলে যাচ্ছে পেশেন্ট, খুব টু মাচ এক্সেসিভ ওয়েট গেইন হচ্ছে, তাহলে আমরা পিল উইথড্র করে নিতে পারি। এছাড়াও কি করতে পারি? যদি এই পেশেন্টের কোনো মেজর সার্জারি হয়, যে তাকে একটি প্রলং সময় নন অ্যাম্বুলেন্ট থাকতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু এই পিলটাকে উইথ হেল্প করে রাখা উচিত। এখন এই পেশেন্টগুলো কেন হচ্ছে গিয়ে ওসিপি ইউজ করবে বা কম্বাইন্ড ওসিপি ইউজ করবে, তাকে আমি কিভাবে মোটিভেট করব? কারণ ওসিপির জন্য কিন্তু আসলে ওসিপি না, যে কোনো কন্ট্রাসেপটিভসের জন্য যথেষ্ট পরিমাণ মোটিভেশন লাগে। তাহলে এই মোটিভেশন তখনই হবে যখন এর থেকে সে কিছু বেনিফিট পাবে। অবশ্যই একটা বেনিফিট তো আছেই যে কন্ট্রাসেপটিভস, কিন্তু কন্ট্রাসেপটিভ বেনিফিটসের সাথে যদি আদার কিছু বেনিফিট তাকে দেওয়া যায়, তাহলে সে সেই কন্ট্রাসেপটিভসটা ইউজ করতে তার জন্য হচ্ছে গিয়ে কমপ্লায়েন্ট বেশি হবে। তাহলে কি কি বেনিফিট আছে সেটা একটু আমরা এখন জেনে নিচ্ছি। বেনিফিটগুলো হচ্ছে যে একটা কন্ট্রাসেপটিভ বেনিফিটস অ্যান্ড অ্যানাদার ইজ নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস। কন্ট্রাসেপটিভ বেনিফিটসের মধ্যে কি করছে? অবশ্যই প্রোটেকশন এগেনস্ট আনওয়ান্টেড অ্যান্ড আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, ফেলিউর রেট খুবই কম, 0.1 পার 100 ওমেন পার ইয়ার। এবং এর কী কী সুবিধা আছে? কন্ট্রাসেপটিভ বেনিফিটগুলোর মধ্যে কী কী আছে? এই পিলটা কনভেনিয়েন্ট টু ইউজ, অবশ্যই ইন্টারকোর্স রিলেটেড না, রিভার্সিবিলিটি খুবই ভালো, এবং সাথে সাথে কি করে? ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। কীভাবে করছে? ইনডিরেক্টলি, যেমন যদি কেউ আনওয়ান্টেড বা আনপ্ল্যান প্রেগনেন্সিটা অ্যাভয়েড করতে পারে, তাহলে তার আনসেফ অ্যাবর্শনটা সে করবে না, এবং সেই ক্ষেত্রে অবশ্যই তার ম্যাটার্নাল হেলথটা, আমরা যে আনসেফ অ্যাবর্শনের জন্য যে হচ্ছে ম্যাটার্নাল ডেথ আছে, সেগুলোকে প্রিভেন্ট করে এই হেলথটাকে আমরা ঠিক রাখতে পারবো। কন্ট্রাসেপটিভ বেনিফিট ছাড়াও আমাদের কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিটসও অবশ্যই আছে, এবং সেগুলো যদি আমরা পেশেন্টকে বলতে পারি, তাহলে আমাদের এই সিওসি কমপ্লায়েন্সটা আরও বেশি হবে। লাইক কি? যে আমাদের হচ্ছে গিয়ে মিনস্ট্রুয়াল রেগুলেশন করে, যে একটা রেগুলার সাইকেল হবে তার, যদি রেগুলার ইনটেক করে, তাহলে কোনো উইদাউট ব্রেকিং হচ্ছে গিয়ে করে, তাহলে সে কোনো ব্রেক থ্রু ব্লিডিং সাধারণত হয় না। যে অনেকেরই ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, তাহলে রেগুলারাইজেশন করলো। এছাড়াও কারো কারো মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া থাকে, তাহলে এই সিওসি কি করে? এটা হচ্ছে কি রিডিউস ডিসমেনোরিয়া অ্যান্ড মেনোরেজিয়া। 40% কেসেস ডিসমেনোরিয়া অ্যান্ড 50% কেসে মেনোরেজিয়াটা রিডিউস করছে। এছাড়াও পিএমএস, মিটেলমার সিনড্রোম, এগুলো রিডিউস করছে। আরেকটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে তার অ্যানিমিয়া কারেকশন হয় বা প্রিভেনশন হয়। কিভাবে? যে মেনোরেজিয়া প্রিভেন্ট করে কিন্তু আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাকে প্রিভেন্ট করতে পারছে, প্রোটেকশন দিতে পারছে। এছাড়া সাম হেলথ ডিসঅর্ডার এগেনস্টে প্রোটেক্টিভ ফাংশন করে, লাইক পিআইডি, এন্ডোমেট্রিওসিস, একটোপিক প্রেগনেন্সি বা ফাইব্রয়েড বলি, হার্সুটিজম, একনি, ফাংশনাল ওভারিয়ান সিস্ট, এই ডিজিজগুলো থেকে প্রোটেকশন দিচ্ছে। এছাড়া বলা হচ্ছে যে 50% কেসে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সারকে রিডিউস করছে সিওসি। আর কি কি অ্যাডভান্টেজ আছে? যেটা অবশ্যই তো হাইলি ইফেক্টিভ বলেছি, যে ফেলিউর রেটটা খুবই কম, অনলি 1% পার ইয়ার, অ্যান্ড গুড সাইকেল কন্ট্রোল হচ্ছে, ওয়েল টলারেটেড। এছাড়া কি হয়? যে লিপিড ফ্রেন্ডলি যে এখন লো ডোজ পিলগুলো আছে, সেগুলো
আরও কিছু হেলথ হ্যাজার্ডকে প্রিভেন্ট করছে। রিভার্সিবিলিটি খুবই ভালো এবং অবশ্যই ফ্রি সাপ্লাই আছে। কিন্তু প্রত্যেকটি জিনিসেরই কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে রিস্ক বেনিফিট চিন্তা করেই তো কাজ করতে হবে। তাহলে সাম ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটাও আমাদের জানতে হবে এবং পেশেন্টকে ইনফর্ম করতে হবে। যেমন কি মেইনলি এখানে যেটা হয় যে রিকোয়ার্স মোটিভেশন ডিসঅ্যাডভান্টেজ, যে ডেলি ইনটেক করতে হবে, কেউ ভুলে যায়, অনেক পেশেন্ট বলে যে ডেলি ইনটেক করতে চায় না তারা, এই মোটিভেশনটা এই জন্য লাগে। একটু এডুকেটেড পারসন হলে ভালো হয়, এডুকেশনটা ভালো লাগে। কারণ হচ্ছে কি এই যে পিলের কিভাবে খাবে, কিভাবে স্টপ করবে, এই জিনিসটা তাদের বুঝতে হবে। ঠিক আছে, এছাড়া কি যে একটা পিরিয়ডিক রেগুলার হেলথ চেক আপ লাগে অ্যান্ড সাম ড্রাগ ইন্টারাকশন আছে। এছাড়াও একটি কস্ট, তবে কস্টের কথা আমি বলেছি যে এটা তো অবশ্যই ফ্রি সাপ্লাই আছে, চাইলে কেউ কিনেও ইউজ করতে পারে। তবে মেইনলি কমপ্লিকেশনগুলো কি হয়, কমপ্লিকেশনের মধ্যে কিছু আছে মাইনর, কিছু আছে মেজর। মাইনরগুলো নিয়ে খুব একটা চিন্তার কিছু নাই, তারপরে আমাদের জানতে হবে যে মাইনর কি হচ্ছে। নশিয়া, ভমিটিং, হেডেক, মাস্টালজিয়া, ওয়েট গেইন, ক্লোয়েজমা অর একনি। এছাড়াও সাম মিনস্ট্রাল অ্যাবনর্মালিটিস লাইক ব্রেক থ্রো ব্লিডিং, মেনোরেজিয়া অ্যান্ড অ্যামিনোরিয়া। এর আগে আমি বলেছি যে সিওসি কি করে, মেনোরেজিয়াকে রিডিউস করতেছে। কিছু কিছু ক্ষেত্রে তার মেনোরেজিয়া হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অ্যামিনোরিয়াও হতে পারে। কেউ কেউ ডিক্রিজ লিবিডো, লিকুরিয়া এগুলো কমপ্লেন করে থাকে। তবে এই মাইনর যে কমপ্লিকেশন বা অ্যাডভার্স ইফেক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা কিছু কাউন্সিলিং বা কিছু ম্যানেজমেন্ট দিয়ে এগুলোকে ওভারকাম করতে পারবো। But some major complication like depression, hypertension, vascular complication like কি venous thromboembolism, arterial thrombosis এগুলো যদি থাকে তাহলে কিন্তু সিওসিটাকে তখন উইথড্র করে নিতে হবে। আর নিউপ্লাসিয়া সম্পর্কে তো বলেছি যে সাম নিউপ্লাসিয়া যেমন এন্ড্রোমেট্রিয়াল, কোলোরেক্টাল অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার এগুলোকে কি করছে, রিডিউস করছে। সো এখন আমরা যদি পেশেন্টের মধ্যে একটা ধারণা আছে যে হচ্ছে গিয়ে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করলে বোধহয় ক্যান্সার হয়, তাহলে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কি ক্যান্সার করছে না। আমার তো ধারণা যে হচ্ছে কি আমাদের যে এটা আরও নিউপ্লাসিয়াটাকে রিডিউস করছে। যেমন কি অলরেডি বলেছি যে হচ্ছে কি সিওসি রিডিউস দ্য রিস্ক অফ ইপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার 50%, endometrial cancer reduce 50%, and protective against colorectal carcinoma also। এবং এও বলা হয় যে হচ্ছে গিয়ে সাধারণত 6 মাস থেকে 1 বছর যারা পিল ইউজ করেছে তাদের ক্ষেত্রেও পিল ইউজ ছেড়ে দেওয়ার পরে 10 থেকে 15 বছর পর্যন্ত এই ম্যালিগন্যান্সিটাকে প্রোটেকশন দিতে সক্ষম থাকে। ঠিক আছে, কেউ কেউ ধারণা করে থাকছেন যে এটা হচ্ছে গিয়ে যে সার্ভাইকাল কার্সিনোমার সাথে রিলেটেড। তবে এটা আসলে যদি আমরা সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেন্টিভ যে হচ্ছে গিয়ে চেক আপ করে থাকি, সাইটোলজি করে থাকি রেগুলারলি, তাহলে সেই ক্যান্সারটাকেও প্রিভেন্ট করা যাচ্ছে। এবং রেগুলারলি এইচপিভি, ডিএনএ টেস্ট এগুলো রুটিন চেক আপ করলেই কিন্তু আসলে আর সম্ভাবনা তেমন থাকে না। নেক্সট আসছি আমরা অনলি প্রোজেস্টেরন পিল বা পপ, প্রোজেস্টেরন অনলি পিল অর মিনি পিল। মেকানিজম প্রায় সেম লাইক ওরাল কন্ট্রাসেপটিভ, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মতো। এখানে কি করছে যে সার্ভাইকাল মিউকাসটাকে থিকেনিং করছে, এন্ডোমেট্রিয়ামটাকে অ্যাট্রফি করছে অ্যান্ড ওভুলেশনকে ইনহিবিট করছে। তবে কম্বাইন্ড ওরাল পিলে ওভুলেশন ইনহিবিশন ইজ মোর দেন পপ। পপ কিভাবে প্রেসক্রাইব করব? আমরা সিওসি প্রেসক্রাইবের সময় যেমন বলেছিলাম ডে 1 থেকে শুরু করে 21 ডেজ পর্যন্ত করে 1 উইক অফ অথবা ডামি পিল, কিন্তু পপের ক্ষেত্রে কিন্তু একেবারে কন্টিনিউয়াস পিল ইউজ করবে। সাধারণত আমরা এটা কি করি যে ল্যাকটেশন পিরিয়ডে পপটা ইউজ করি, অথবা যাদের ইস্ট্রোজেন কন্টেনিং পিলে যাদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড তাদের জন্য আমরা পপটা সিলেকশন করে থাকবো। তাহলে সেই ক্ষেত্রে কি করব যে অবশ্যই ফার্স্ট ডে অফ দ্য সাইকেল থেকে কন্টিনিউয়াসলি খাবে এবং উইদাউট এনি ব্রেকিং, এবং পেশেন্টকে এনশিওর করতে হবে অবশ্যই রেগুলারলি ইনটেক করবে অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ডে, নট মোর দেন 3 আওয়ার্স ডিলে। ওকে, তাহলে কিন্তু ব্রেক থ্রো ব্লিডিংটা বেশি হয়।
আচ্ছা, তাহলে আদার দেন হচ্ছে সিওসি, পপের অ্যাডভান্টেজ কি কি আছে? এখানে হচ্ছে ইস্ট্রোজেনের সাইড ইফেক্টটা থাকছে না। এখানে হচ্ছে গিয়ে যে রুটিন মেনটেন করছে, হচ্ছে অফ অনের যে হচ্ছে গিয়ে যে রেজিমটা আছে সেটা মেনটেন করতে হচ্ছে না, বা এটা কি করে রিস্ক অফ পিআইডি অ্যান্ড এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটাকে রিডিউস করছে। আর অবশ্যই এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা ল্যাকটেশন পিরিয়ডেও ইউজ করতে পারছি। সো প্রজেস্টেরন অনলি পিলকে কিন্তু আমরা ল্যাকটেশন পিলও বলে থাকি। সিওসির মতোই সামান্য কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, লাইক একনি, মাস্টালজিয়া, হেডেক, ব্রেকথ্রো ব্লিডিং অ্যান্ড ফেলিউরেট, বাট এগুলো খুবই সামান্য পরিমাণ। আর কাদেরকে দিব না সেটা তো অবশ্যই মনে রাখতে হবে, যেমন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি, আনএক্সপ্লেইনড ভ্যাজিনাল ব্লিডিং, রিসেন্ট ব্রেস্ট ক্যান্সার, আর্টেরিয়াল ডিজিজ অ্যান্ড থ্রোম্বোএম্বোলিক ডিজিজ যদি থাকে তাহলে আমরা তাদেরকে দিব না। সো আজকে আমরা আসলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটাকে পর্যন্তই হচ্ছে শেষ করলাম, যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হাউ টু প্রেসক্রাইব, হাউ টু ম্যানেজ মিসড পিল, অ্যান্ড দেন প্রোজেস্টেরন অনলি পিল, হাউ টু প্রেসক্রাইব অ্যান্ড হাউ টু, কাদেরকে আমরা দিব, হু আর কন্ট্রাইন্ডিকেটেড। আশা করছি নেক্সট ক্লাসে আমরা ইনজেক্টেবল, ইমপ্ল্যান্ট, আইইউসিডি এগুলো নিয়ে কথা বলবো। দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।